বরমশাই খায় ঝোল এঁচড় দিয়ে চিংড়ি মাছ দিতাম, ফোন করেই যাচ্ছে ওকে লাইটটা হয়ে গেছে। আসো লাগিয়ে দাও ধরো গেটটা। তো শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছে? আশা করি ভালো আছে, সুস্থ আছে। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আর এখন বেরিয়ে যাচ্ছি হচ্ছে ছেলের চুল কাটাতে। তার কারণ হচ্ছে আমি না এত বড় ছেলে হলে হবে কি, এত বড় ছেলেরা সব নিজেরা চুল কেটে নেয়। একবার বললো মা ন্যাড়া হবো, বললাম হ্যাঁ। তারপর বললাম ন্যাড়া হলে দেখতে ভালো লাগবে না, তা বললো তাহলে ছোটো ছোটো চুল করে নিই। তো গান চলছিল যেন বন্ধ করে দিলাম। তা বললো মা ছোটো ছোটো, তাহলে তুই নিজে চলে যা। না, সে মাকেই চাই। দেখো দেখো আমার নাই, আমি চান করেছিলাম, আমার দেরি হচ্ছে, বেলা করে গেলে দেরি হবে। এঁচড় আছে, এঁচড়টা যে কাটবো সময় লাগবে। গ্যাস বুক করেছিলাম, প্রথম ছোটো তো হলো, বললো বুকিংয়ের জন্য অ্যাক্টিভেছি, আর কোনো মেসেজ ফেসেজ কিচ্ছু আসছে না, কি জানি কবে দেবে কি দেবে না, বুকিং হলো কি হলো না। গ্যাস দাদা তো বেরিয়ে আসে সকালে, দেখি চারিদিকে ভোট প্রচারে দেখো গিয়ে বড় বড় ঝান্ডা পতাকা, ঝুট ঝামেলা, কোনো শান্তি নেই। এত বড় ছেলেকে নিয়ে আমাকে চুল কাটাতে যেতে হয়। সকালবেলা সব শাক টাক ধুয়ে নিয়েছি, সব কাজ করে নিয়েছি, এখন যাচ্ছি চুল কাটতে। আবার ছেলেকে বললাম তুই নিয়ে যাবি তো বাবা ফোনটা আর গ্যাসের বইটা ওই গ্যাস অফিসে, যে বুক হয়েছে নাকি দেখে দেবে ওরা। তো যার না হলে বরকে পাঠাবো বিকালবেলা, যে কোনো একটা কিছু তো করতে হবে। আবার বিকালে ছেলের পড়া আছে নাকি, রান্নাও তাড়াতাড়ি করতে হবে, শর্ট ভিডিও করতে হবে, দুনিয়া রান্না কাজ আর শেষ নেই। চলো সাথে থাকো। ফোন কাটাতে এসেছি, এত লাইন ভিতরে, এখনো 3-4 জন, 1-1.5 ঘন্টা এখানেই লেগে যাবে। কখন যে বাড়ি যাবো জানি না। তবে নাইটির উপরে চুড়িদার পরেছি, মানে গরম লাগা শেষ নেই, জল তেষ্টাও পাচ্ছি, এত গলাটা শুকিয়ে যাচ্ছে। 1 ঘন্টার উপরে লাইন দিয়ে এই এখন চুল কাটা হলো। বলেছিল ন্যাড়া হবে, বললাম সামনেটা একটু ছোটো কর, দোকানদার দাদা বললো না ছোটো কর, চুল আঁচড়াতে পারবে না, ভাল লাগবে না। এই গরমের মধ্যে যত ছোটো থাক করা যায় ততই ভালো, তাই না বলো? যাই বাড়ির পথে চান করা, আমার এঁচড় কাটা সব বাকি আছে, অনেক কিছু কাজ। তো দেখো এসেই মাত্র আগে বসে পড়েছি এঁচড় কাটতে। আর এঁচড়টা দেখো কাটলেই তোমরা বুঝতে পারবে এতটা কচি, একদম ভিতরে কিচ্ছু মানে হয়নি, একদম কচি। আর এই যে ধোঁয়াটা উঠছে কিসে বলো তো, মশার ধূপ লাগিয়েছি, এত মশা খাচ্ছে দিনের বেলা, তোমাদের কি বলবো। এই মশা খেতে খেতে আমার ম্যালেরিয়া ডেঙ্গু না হয়ে যায়, মশাতে মানে এত চাপ, মানে বলে বোঝাতে পারবো না। আর সেই মানে হাত কেটে যাওয়ার ভয় থাকে, তাই জন্য আমি ধূপ ধরিয়ে দিয়েছি। আর এঁচড়টা কাটছি দেখতে পাচ্ছ বসে বসে। আর আঠা একটু লেবু থাকলে ভালো হতো, কিন্তু লেবু নেই, আর কি করা যাবে। তো এঁচড়টাকে সুন্দরভাবে কেটে আজকে দারুণভাবে মজাদার রান্না করব। তো তোমরা দেখতে থাকো আর পাশে থাকো। এই যদি লেবু থাকতো এই হাতটা এত আঠা চিপকাতো না, জানো। লেবু নেই, তেল দিয়ে দেখো আঠায় চিপকে কি অবস্থা হয়েছে, আঠাটা একদম আঠা আঠা হয়ে গেছে, হাত উঠছে না, জানো। গ্যাস বুকিং হয়নি আমার, কি জ্বালা বলো। গ্যাস দাদার সঙ্গে যার থেকে মানে যে গ্যাস অফিসে কাজ করে সে দাদা এখানে ছিল, তার বউকে বললাম, সে তখন কাজে বেরিয়ে গেছে, মানে অফিস চলে গেছে। আর যে দাদাটা ডেলিভারি দেয় তাকে বললাম, সে বললো 4 ঘন্টা অন্তর অন্তর ট্রাই করো, দেখো বুকিং নিয়ে নেবে। কি জ্বালা বলো তো, এক তো 40-45 দিন পর পাওয়া যাবে, তারপরে আবার এই অবস্থা, ভাবা যায় বলো তো। কি করব মাথায় ঢুকছে না। কারণ কি রান্না খাওয়া বন্ধ করে দিতে হবে না কি করতে হবে, কাঠ কয়লা দিয়েও হবে না, জ্বালাতন শেষ নেই। তার মধ্যে এত মশা, পিপিলিকার মতন মশা, খেয়ে একবারে পুরো জান পাত করে দিচ্ছে। আজ ছেলে মুড়ি মেখেছিল, মানে মুড়ি আমাকে জিজ্ঞাসা করলো, বললাম খাবো না, খাওয়ার ইচ্ছা নেই, তাও দুগাল এখান থেকে খেলাম। ওই ঝুরি ভাজা আর মুড়ি, আজকে পেঁয়াজ কেটে দিয়েছি, আর এঁচড় কেটে এঁচড় সেদ্ধ বসিয়ে দিয়েছি। দেখা সেদ্ধ হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিয়েছি, এই যে হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিয়েছি। এই যে আর এখানে হচ্ছে পাট শাক ধুয়ে রেখেছি সকালবেলা। আর এখানে যা রোদ্দুর আর মানে ধোঁয়া, বলার কথা না। বললো মা মুড়ি খাবে না, বলে না। তার মধ্যে বর ফোন করেছিল, ফোনটা আবার আটকে যাচ্ছে। তো বরের সাথে কথা বললাম, বর বলছে কি, আমি যে কিছু বলার থাকলে বলো না রাখো। বর বললো কি হয়েছে, কিছু হয়নি। মানে কি বলো তো, ছেলেকে এখন মেন এই মুহূর্তে দাঁড়িয়ে একটা টেনশন, ছেলেকে ভর্তি করা। আর ভর্তি করা কোথায় কি করব, টাকার অ্যামাউন্ট সব মিলিয়ে জীবনটা না আর লড়াই করার ক্ষমতা আমার হারিয়ে যাচ্ছে।
আমি আর লড়াই করতে 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 এখন আমি এতটাই ক্লান্ত যে আমার মধ্যে আর সেই জোরই নেই আমি লড়াই করব। এই একটা মানুষ, ছোট থেকে এক চিন্তা, অশান্তি, না খাওয়া, দিন চলা, তখন একরকম কেটেছে। দিনের পর দিন মার খেয়ে মুখ বন্ধ করে সহ্য করা। বিয়ে হলো, সেখানে কিচ্ছু ছিল না, সব করা। তারপরে জমি কেনা, জমি আজ গত 2010 থেকে ছেলে জন্ম দিলাম। ছেলে হওয়ার পর থেকেই ছেলে ভোগান্তি, ছেলের নাভি পচে গেল, ছেলে পুরো গোটা গা ছেলের পুড়ে গেল। কতদিন ধরে ছেলেকে ট্রিটমেন্ট করে করে ভালো করলাম, হাত ভেঙে গেল। এত লড়াই করেছি, পাশে আমার বর ছাড়া আমি আর কাউকে পাইনি। জমি কিনলাম, জমি টাকা দিলাম, জমি যখন টাকা দিই সেই টাকা কত কষ্ট করতে 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 করতে, তোমাদের তো কাগজপত্র দেখিয়েছি আমার পুরানো ভিডিওতে, কষ্ট করতে করতে খেয়ে না খেয়ে টাকাগুলো দিলাম। টাকা শোধ হলো, জমি দেয় না, রেজিস্ট্রি করে দেয় না। সেই এক টেনশন, দিনের পর দিন, রাতের পর রাত, ঘুম নেই চোখে। সেটা থেকে বেরোতে না পেরে আর একটা জমি নিতে গেলাম, সেটা নেওয়ার সাথে সাথে আর এক ঝামেলা। ছেলেকে ভর্তি করলাম, 5-এ ভর্তি করলাম, কত দৌড়াদৌড়ি করে লোকের পায়ে ধরে যে ঠিক আছে যদি কোনো বছর ক্লাসের নাম্বার খারাপ করে রেখে দেবো। মাধ্যমিকের পর 11 ক্লাসে ভর্তি করলাম, সেম পরিস্থিতি দিয়ে এখন বর্তমান SIR নিয়ে কত দিন দৌড়াদৌড়ি করলাম, টেনশানে ভোগ করলাম। এই ঘর মানে এবছর বর্ষাতে মনে হয় থাকা যাবে না, ঘরের এতটাই কন্ডিশন খারাপ, মানে কেউ একটু হাত দিলে জোরে এরকম করে পুরো ঘর নড়ছে। তারপর অনেক এখন ছেলে ভর্তি করা, টাকা পয়সা জোগাড় করা, লোন ফোন তোলার। তারপরে তো মনে তো আছেই যে আবার জমি কবে হবে। এদিকে আর আমরা যেখানে থাকি, যেখানে সব আমাদের ডকুমেন্ট কাগজপত্র, এদিকে কোনো আর জমি নেই। যা আছে সবাই আমাদের এসে খোঁজখবর করে, বলে যে মনা তুই দে, কিছু টাকা দে, দিয়ে তুই একটা জমি নে আর কি। এখন ছেলের পিছনেই এখন ব্যস্ত, ছেলের ভর্তি, ছেলের পড়া, ছেলেকে দেওয়া, তো ছেলের পিছনে অনেক লোন তুলতে হবে। প্রথম টাকাটা দিতে হবে ক্যাশ, তারপরে নাহলে এই কি বলে ক্রেডিট কার্ড লোন আছে সেখান থেকে নয় পড়বে। কিন্তু জমির 2.5-3 লাখ টাকার কথা বলছে, তুই 2.5-3 লাখ টাকা মোটামুটি যেটা দাম হয় সেটা দে, যেগুলো আমাদের মানে অন্য দাম যে টাকা, তুই তারপর বাড়ি করে থাক, তারপর আস্তে আস্তে দিবি, যবে টাকা শোধ হবে তবে রেজিস্ট্রি করবো। সেইটাও নেই, সেই দিকে এক চিন্তা যে এত টাকা কোথা থেকে জোগাড়। লোন তুললে কত, 1 লাখ টাকাই লোন তুলবো বলো, তারপরের টাকা আমার গয়নাগাটি নেই যে বিক্রি করবো বা কিছু। তো আছি একটা পরিস্থিতি এতটাই ভয়ানক, বলার কথা না, মন মেজাজও ভালো না। তো চলো দুটো একটা দেখি, শর্ট ভিডিও করি, করে আবার রান্না বসাই, কুকার আবার মাজার আছে, গ্যাস মোছার আছে, এগুলোও করার আছে, এগুলো করি। তো দেখো আমি রেডি হয়েছিলাম, জামা কাপড় পরে নিয়েছিলাম, ভাবলাম শর্ট ভিডিওটা করে নেবো, তো শর্ট ভিডিওটা করিনি, তার আগে চলে এসেছি এই গ্যাস মুছতে আর বাসন মাজতে চলে যাবো এক্ষুনি। বাসন টাসন মেজে নেবো, গ্যাস মুছে নেবো, তারপরে শর্ট ভিডিও করবো। জানো তো এক সময় না ক্লান্ত লাগে, মনে হয় যে না আর ইচ্ছা করছে না সংসারে কাজ করে, চলো একটু বিরতি নেবো। তো অনেকেরই দেখছি যে তোমার ওই যে কি বলে প্রমোশন ভিডিও, কিন্তু আমি না মানে জানি না, মানে বুঝতেও পারি না, ছেলেওকেও অনেকবার বলেছি, বুঝতে পারছি না প্রমোশন ভিডিও কি করে করা যাবে। তোমাদের কারোর যদি জানা থাকে, আমার ভিডিও যারা দেখো তারা আমাকে একটু কমেন্ট করো তো, কীভাবে যাদের সঙ্গে যোগাযোগ করা যাবে এই বিষয়টা নিয়ে। অনেক বড় বড় ইউটিউবারদের বলেছি, কিন্তু কেউ কারো রাস্তা বা পথ ছাড়ে না, বা কেউ কারোর জায়গাটা অন্য একজন নেবে বা তাকে সুযোগ করে দেওয়া, সেই যে সময় মানে সেটা কেউ করে না। তো আজকে কি বলো তো, এমনিতে মনটা ভীষণ খারাপ ছিল, ছেলে নিয়ে ভীষণ টেনশানে ছিলাম, কিন্তু দাদাভাইয়ের সাথে কিছু ফোন তো দাদাভাইয়ের সাথে আমরা করি না, মেসেজ করা হয় হোয়াটসঅ্যাপে, সেখানে মেসেজ করাতে দাদার সাথে কথা বলে মনটা ভীষণ হালকা হয়েছে আর খুব ভালো লাগছে। আর মানে তোমাদের বাকিটা সবটাই তোমাদের বলবো, কি বললো কি কথা হলো সবটা। তো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো আর জানতে পারবে। শর্ট ভিডিও করলাম, বসে একটা ফেসবুকে ভিডিও পোস্ট করলাম, রান্নায় যাব 1টা বাজে, তাড়াতাড়ি হবে ভাবলাম, তাড়াতাড়ি হলো না। শর্ট ভিডিও করতে আজকে আটা ময়দা সব বার করেছিলাম, সেগুলো তুলবো। আর হচ্ছে একটা কথা মনে পড়লো, তাই ভাবি তোমাদের সাথে শেয়ার করি। আমরা সবসময় হাসিতে থাকি, আনন্দে থাকি, জানো তো, কখনো কখনো যে হাসিটা না, হাসিটা সবসময় কি বলো তো মন থেকে আসে না, কিন্তু তবুও হাসতে হয়। কেউ যদি তোমায় জিজ্ঞাসা করো তুমি কেমন আছো, তুমি বলতে পারবে না আমি খারাপ আছি, বলতে হবে ভালো আছি, মোটামুটি আছি, বা চলে যাচ্ছে, এরকম কিছু। বা তাকে দেখে হাসতে হবে, তোমার হাজার ইচ্ছা না থাকুক তবুও হাসতে হবে। তাই বলি যে মানুষের হচ্ছে, তুমি যদি কেউ যদি তোমার সাথে অন্যায় করে, তুমি হয়তো তাকে ক্ষমা করে দিলে, কিন্তু ওই যে মন থেকে কি
তুমি ক্ষমা করতে পারবে কি মন থেকে তাকে? সেই আগের মতোই মনে কি সেই জায়গা দিতে পারবে? পারবে না। তো সেরকম হচ্ছে মানুষের জীবন, জানো তো। তো দাদার সাথে কথা হতে দাদাভাই আমি বললাম, সব কথাই বললাম। তো দাদা বললো চিন্তা নেই, রেজাল্ট বেরোক, তারপরে আমি দেখছি আমার কলেজের প্রফেসরের সাথে কথা বলবে। আর সত্যি বলতে দাদাভাইয়ের রূপে আমরা একজন ভগবানকে পেয়েছি। ভগবানকে হয়তো আমরা দেখতে পাইনি, কিন্তু দাদাভাইকে যা পেয়েছি না আমরা আমাদের জীবনে, তো সে হচ্ছে ভগবানের সমান। আমাদের ভালো মন্দ, সঠিক বেঠিক, কী করলে কোন রাস্তাটায় গেলে ভালো হবে, কী পড়ালে ভালো হবে, সবটুকুনি কিন্তু সেই মানুষটা বলে। হ্যাঁ, আমি তো আগেও বলেছি, এখনও বলি, আমার ছেলের থেকেও হয়তো অনেক বাচ্চা আছে যারা অনেক ভালো রেজাল্ট করে, অনেক বেটার রেজাল্ট করে, অনেক সুন্দর রেজাল্ট করে। আমার ছেলে সেই তুলনায় কিচ্ছু করে না, সেই তুলনায় আমার ছেলের রেজাল্ট ভালো না। হ্যাঁ, খুব ভালো নাম্বার পায় না। হ্যাঁ, তবে চেষ্টা করে, এইটুকুনি অনেক বড় কথা। ও সবসময় চেষ্টা করে। আর আমাদের সেই পরিবেশটা তোমরা জানো যে কি পরিবেশে আমরা বাস করি, কেমনভাবে থাকি। একটা যে সায়েন্সের স্টুডেন্ট, একটা পড়াশোনা করতে গেলে যে একটা মানসিক শান্তি বা একটা নিস্তব্ধ পরিবেশ লাগে, সেই জিনিসটা আমার ছেলে কোনোদিনই পেয়ে ওঠেনি। যার জন্যে কি বলতো, সব কিছুর মধ্যে তাও যে ও পড়ছে, চেষ্টা করছে, নিজের মানে নিজে পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে বা আগামী দিনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, এটাই আমার অনেকটা জীবনে বড় পাওনা আর কি, জানো তো। যদি কখনো পাকা ঘর করতে পারি। আর জানো তো, ঘরে পাকা ঘর হলে জানলা দরজা বন্ধ করে বসলে তোমার অতটা আওয়াজ বাইরের আসে না। যেহেতু মানে এক তো ভাঙা বাড়ি, বেড়ার বাড়ি, তার জন্য আওয়াজটা কিন্তু প্রচণ্ড বেশি আসে। তার মধ্যে দিয়েও পড়ে যে পড়ার সময় যে মানসিক শান্তির প্রয়োজন হয় সেটাও তো পায় না। তো যাকগে, যেমন আছে জীবনকাল তেমনই চলবে, তাতে তো কোনো পরিবর্তন নেই। তবে এতটুকুনি ভালো কি, যে বলে না কিছু খারাপ কিছু ভালোর মধ্যে থাকে, ভালো মন্দ মিশিয়ে। অনেককেই দেখি তাদের সংসার চালানোর জন্য মানুষের থেকে আর্থিক সাহায্য বা কিছু না। আমি সত্যি কথা বলতে, আমার যেটুকু নুন ফ্যান আমার বর যা কামায়, আমার তাতে মানে ভালোভাবে চলে যায়, যদি ছেলেকে না পড়াশোনা করাতে হয় আর কি। আর যদি নিজেদের মাথা গোঁজার ঠাঁই থাকে। তো নিজেদের মাথা গোঁজার ঠাঁই নেই তো কী আর করা যাবে, চেষ্টা তো করতেই হবে। তো এখানে অনেকেই আছে যারা আমার এরকম হয়ে যাওয়ার পরে অনেক খোঁজ খবর করে দেয়, অনেক বলে যে কম দামের জায়গা বা তুই কিছু দিয়ে মানা বাড়ি করে থাক, তারপরে বাকিটা শোধ করবি। তো সেই দিকে কোনো দিকে এখন যাচ্ছি না। এখন হচ্ছে ছেলেটাকে আগে পড়াশোনা করাই, ও করবে, তারপরে দেখা যাবে। পাট শাকের আজকে ঝোল বানানো হবে, সেদ্ধ বসিয়ে দুটো পান্তা ভাত ছিল, আমি খেলাম। খেয়ে নিয়ে বাসন কোসন মিক্সি টিক্সি সব হচ্ছে ধুয়ে আসলাম, বুঝেছো। এই দেখো, হাত থেকে ফোনটা এক্ষুনি পড়ে যাচ্ছিলো। আর এই যে এই কটা চিংড়ি মাছ, ঠ্যাং ম্যাং সব শুদ্ধ, এটা প্রতিটি কত যেন দাম। এই আমটা একটু বাটা হয়েছে সর্ষে দিয়ে, তো মিক্সিতে বাটা হয়েছে বলে দেখো সর্ষেগুলো সব হচ্ছে পেস্ট হয়নি ভালো করে। যাকে যা হয়েছে হয়েছে। এঁচোড়টা নুন হলুদ আর তেল দিয়ে সেদ্ধ করেছি, যাতে যেটাতে সেদ্ধ, কুকারে সেদ্ধ করেছি তো, যাতে আঠা আঠা না হয়। আর এটা দেবো হচ্ছে শাকের মধ্যে ফোড়ন। আর এই যে আমার ছেলে বইটা দিয়েছে হচ্ছে পেঁয়াজ আদা রসুন সব শুদ্ধ। মাছও করব, এঁচোড়েও করব, আর টমেটো কাটবো, তাহলেই হয়ে যাবে। তো চলো এটাকে এখন ফোড়ন দিয়ে নিই। তো হয়ে গেছে রসুনটা আর পেঁয়াজটা। রসুনটা বেশি মানে করি না, ভাজি না, বরমাসাই এর জন্য এটা করা। আর ওর জন্যে দেখো দিয়েছি, তোমরা দেখো না, এই যে একটা পেঁয়াজ দিয়েছি, ও ভালোবাসে খেতে, ওর জন্যই দিয়েছি, আমরা ভালোবাসি না। এরপরে মাছ করব, তারপরে করব এঁচোড়। কেন এঁচোড় তো সেদ্ধ হয়ে গেছে, আলু এখনও কাটা হয়নি, বুঝেছো, সেই জন্য। এবার ভাতটাও হাঁড়ি চাপিয়ে দেবো। আর গ্যাসের যা অসুবিধা, এরপর থেকে রান্না বান্না কমিয়ে দেবো। এখনও অবধি গ্যাস বুক করতে পারিনি। বলছে 4 ঘন্টা অন্তর অন্তর বুক করতে থাকো, যখন খুশি বুক নেবে। ভগবান জানে এরকম কপালে ছেদরত কতদিন যাবে। আর গ্যাস না থাকলে না, কী যে করবো জানি না নিজেও। ফোড়ন দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ, আর একদম ঝোলটা টানিয়ে নিয়েছি। আর এইটা একটু লড়তে হয়, তবে আমি না এর মধ্যে পটল, ঝিঙে, কুমড়ো, আলু এগুলো দিয়ে মানে এটা মানে তরকারি মতন করলে না, ওটা আমার বেশি ভালো লাগে। তবে ওটা সবার তো আর ভালো লাগে না, আমি ওই জন্যে, বরমশাই খায়, ছেলেও খায়, কিন্তু আবার করি না, এটাই করি, এটা দিয়ে হয়ে যায়। বেকার বেকার ওই সবজিটা নষ্ট না করে আর একদিন রান্না হয়ে যাবে, হচ্ছে ব্যাপার। আর ভাত তো বললাম বসিয়েই দিয়েছি। জানি না আজকে কি রান্না করছি, কি করছি, মন মেজাজটা একদম ভালো না। রান্না করতে হয় তাই রান্না করছি আর কি। ঝাল নুন মিষ্টি বলতে পারবো না, একদম মানে মানে কন্ডিশান আমার একদমই ভালো নেই। তবে হ্যাঁ, দাদা ভাইয়ের সাথে হোয়াটসঅ্যাপে মেসেজে কথা হয়েছে, তারপরে একটু মনটা যাই হোক শান্ত হয়েছে আর কি। তো বাকিটা দেখা যাক কি হচ্ছে আর কি। তেজপাতা দিয়েছি শুধু, আর এই যে আলুটা দিয়েছিলাম, ভেবেছিলাম এর মধ্যে সব মশলা দিয়ে একবারে কষাবো,
তা ভাবলাম যে না, আলুটা তো ভাজা ভাজা করছি, তেলটাও বেশি করে দিয়েছি, তাহলে তেলটা দিয়েই এই করব। আমার আজ তেল বাড়ন্ত, বুঝেছো, কটুতে তেল নেই, সরষের তেল অল্পই ছিল, দিলাম। আর একটু সাদা তেলে সুতোপাতি ভাই দিয়েছিল, ওটাও অরেঞ্জ অরেঞ্জ কালারের মতো দেখতে, ওটা তোমাদের দেখাবো পরে। সেই তেলটা ছেলেকে বললাম, বাবা আমার ধোয়া হাত তোর একটুখানি দিয়ে দে, তার ছেলে দিয়ে দিল। তো একটু এঁচোড়ের তরকারি তো একটু তেল বেশি না দিলে ভালো লাগবে না, মাংসের মতো করে করতে হবে। আর হচ্ছে একটা এঁচোড় খেতে 100 টাকার উপরে খরচা। তা বলো আমাদের মতো ঘরে কি করে পারবে? আবার কেউ বলবে হয়তো যে খাওয়ার কি দরকার, বছরে একদিন তো খাইতে ইচ্ছেই করে, তাই না? রোজ তো খাই না, কি আর করা যাবে। তো চলো দেখি কি করি। এবার দেখো আমি আলুগুলো তুলে নিলাম, আর এবার এই তেলে তেজপাতাটা রয়ে গেল, আর আগে টমেটোগুলো দিই, ঠিক আছে? তারপরে একে একে সব মশলা দেবো। তো এঁচোড়ের মশলাটা এখানে হচ্ছে, আর আজকে তো মশলা ছেলে মিক্সিতে করে দিয়েছে আর কি, আম বাটাটাও করেছে, এটাও করেছে। আর আমি তো শাক কাটতে গিয়ে তোমরা দেখতেই পেলে আমার হাতটা কতখানি কেটে গেছে আর কি, বটিটা হেভি ধার। জানো তো কোনো সময় বটি যদি এমনি মানে রাখা থাকে না, সেই বটি যদি কেউ ডিঙিয়ে দেয় না, তাহলে ডিঙে মানে পা দিয়ে চলে যায়, মানে লাফিয়ে চলে যায় আর কি, যাকে বলে, তোমরা কি বলো জানি না, আমরা তো ডেঙ্গানোই বলি। তবে লাফিয়ে যদি চলে যায় না, সেই বটি কিন্তু সবসময় হাত কেটেই যায়, শুধু হাত কাটে না, মানে কেটে যায় আর কি। তো সেই বটিটা আবার শনি মঙ্গলবার হলে ভালো হয়, বা এমনি কোনো দিন যদি আগুনে পোড়ানো যায়, তাহলে সেই বটি সেই যে গুণটা সেটা কিন্তু কেটে যায়, সেটা থাকে না। তো আমার হাতটা আজকাল বেশিই কেটে যাচ্ছে আর কি, যখন তখন দেখো পুক করে যখন তখন কেটেই যাচ্ছে। তো দেখি সেদিন ছেলে আসলে ডিঙিয়েও ফেলেছিল। আর আছে শাক কাটতে গিয়ে ওই যে চিন্তা আছে মাথার মধ্যে ঘুরে বেড়াচ্ছে কি হবে না হবে। তবে মনটা অনেকটা শান্তি হয়েছে দাদাভাইয়ের সাথে কথা বলে। তো আমার নিজের দাদা ভাই মানে ভাইদের আমার সাথে আমি মানে কোনো দিন কোনো বিষয়ে বলি না, আর ওরা শুনতেও চাইবে বা এমন কোনো ব্যাপার নেই আর কি। কিন্তু যে মানুষ মানে মন খারাপ হওয়ার কথা হচ্ছে, দাদা ভাইকে যদি মানে বলা যায় না, মানে কি বলবো আমি, মানে বলে তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না, এত ভালো একজন মানুষ আমাদের জীবনে মানে এসেছে আর কি। এই হচ্ছে এঁচোড়ের তরকারি, এখনো ফুটছে দেখো। আর বরকে একটু ঝোল মানে করে দেখালাম যে দেখো খেয়ে কেমন হয়েছে। হ্যাঁ খেয়েছে, ঘুম পাচ্ছে, খিদে পাচ্ছে, খেয়ে নেয়। আঙুর কটা খেতে বললাম, যে এত খেলি না, তো খেলাম তো কয়েকটা, সব কটাই তো খেয়ে নিতে পারতি, ও খেলে গিয়ে পেট ভরে। তো বর বলছে এই যা রান্না হয়েছে দিয়ে এক থালা ভাত খাবে। আবার আমি বললাম পাট শাকের ঝোলটা একটু চেটে দেখো, পাট শাকেরটা চেটে দেখলো, তারপরে আবার করলো ওই কি বলে, আমি আবার আম বাটাটা দেখালাম। বলছে আজকে মাছ না হলে, বলছে না হলেও চলবে বলো, বলছে না মাছটা লাগবে। এর মধ্যে চিংড়ি মাছ দিয়েছি, বুঝেছো তো, ওই কটা চিংড়ি মাছ তো দেখাও যাচ্ছে না। আমার ছেলের পাতে পড়লেই হবে। আমার ছেলে যেন চিংড়ি মাছের ঝাল খেতে চায়, সেরকমই হয়েছে তরকারিটা, একদম সেই রকমই কালার হয়েছে, সেরকমই টেস্ট হয়েছে, ঝাল বাকি কষা কষা। মন খারাপ করিস না, মুখ ছোট করিস না, যা হবে দেখা যাবে, যা হয়ে গেছে তার তো আর পাল্টানো যাবে না, শুধু চুল। তো দেখো তরকারি নামিয়ে চলে এসেছি, এখানে বাসনটা মাছ দেওয়ার ছেলে করছে, ক্যামেরা বর গেছে বাথরুমে, এখানে বসে আছি। আর আমাদের জানো তো সে মঙ্গলবার দিন কোর্টে যাওয়ার ডেট আছে, ভাবছি যে কি যাওয়া হবে, মানে যাব কি না যাব, বা হচ্ছে ওই যে কি বলে সামনে ভোট আছে, যদি যেতে না হয়, আমার বিশ্বাস করে একদম কোর্টে যেতে ভালো লাগে না। সেই সকালবেলা যাব না, সে বিকাল হয়ে যায় আস্তে আস্তে, সারা দিন দাঁড়িয়ে থাকতে হয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কোমর পা হাত পা যন্ত্রণা করে, মাথা ঘুরায়, কি যে হয়, বাথরুম করার জায়গাটা নেই, মানে কত যে কষ্ট কি বলবো। সব খাওয়া দাওয়ার আইটেম নিয়ে চলে এসেছি, যাতে খাবার দেখে সবার খিদে বেড়ে গেছে। দেখো গরম গরম ভাত আছে, এখানে রয়েছে প্রথমত গরমেতে আম বাটা, মিক্সিতে বেটেছি বললাম তোমাদের। আর এর হচ্ছে পাট শাকের ঝোল নেই আজকে, পুরো মাখা মাখা। আর এ হচ্ছে মাছের ঝাল, আর এটা হচ্ছে ওই এঁচোড় দিয়ে চিংড়ি মাছ, তবে চিংড়ি মাছ একটাও দেখতে পাচ্ছি না। এই এঁচোড়টার মধ্যে যদি 250 চিংড়ি মাছ বা 300 চিংড়ি মাছ দিতাম, তাহলে হয়তো দেখতে পেতাম, 100 চিংড়ি মাছ আর কি চোখে দেখতে পাবো বলো। তার সাথে রয়েছে ভাত। আর গ্যাসের যা অবস্থা, থেকে 4 ঘন্টা পর পর ফোন করেই যাচ্ছে, খাবার দেখলেই গ্যাসের কথা মনে পড়ে যাচ্ছে, জানি না যে কী হবে। তো চলো খাওয়া দাওয়া শুরু করি, তারপর পরে আসছি। শুরু হয়ে গেছে ঝড় বৃষ্টি, দেখো সন্ধ্যে পড়তে না পড়তে। আর এখানে বর হচ্ছে গালে মানে কোমরে হাত দিয়ে বাইরে ঝড়টা দেখছে আর ঘরটা দেখছে আর কি, জানো তো, ওর ভীষণ ভয়, সব সময় চিন্তা করতে থাকে। তো দেখা যাক কী করতে হয়। তো বছরেই ইচ্ছা আছে, চেষ্টা আছে যে এই বছরে যে কোনো একটা ব্যবস্থা করব, নলে ওই লোন টোন তুলে যদি পারি একটা কম দামের কোথাও জায়গা টায়গা নিতে, তো দেখা যাক।
ঝড় বৃষ্টি হচ্ছে দেখো, আর বিদ্যুৎ এত চমকাচ্ছে। এই শোনা, এই 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 জল পড়ছে। এই দেখো পড়ছে, শোনা শোনা আসো শোনা, ওই দেখো ওই দেখো, দাঁড়াও। হ্যাঁ, তুমি ঝড় বৃষ্টি হলে না, তুমি না থাকলে আমার খুব কষ্ট। ওকে লাইটটা ধর, ওই লাইটটা ধর, বাবার হাতেরটা দাও, দেখো দাও। গেল, এই দেখো কি অবস্থা হলো, দেখো পুরো ভিজলাম। আমার ওই স্টুলটা ছিল, তাই স্টুলটা সরানো হলো, পুরো ভিজে গেল। আর কোথায় কোথায় পড়ছে দেখো, এই যে এইখানে পড়ছে, ওই দেখো ওইখানে, আর এখানে ছিটকা ছিটকা পড়ছে, মনে হয় আলমারির উপরে পড়ছে। বলে জামা কাপড়গুলো বাইরে মেলা হয়েছে। আর আমার বর ঝড় হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, চিন্তায় দরজার কাছে দাঁড়িয়ে দেখছে। দেখো তুমি দেখো। তো পরে আসছি বন্ধুরা, আগে জল পড়ছে যেখানে যেখানে, সেগুলো ঠিক করি। সেই লেভেলের ঝড় বৃষ্টি দেখো। না, টিভিটা পুরো ভিজে গেল গো, বেড়া দিয়েই দেখো, বেড়া দিয়ে জল পড়ে হ্যাঁচা। টিভিতে জল পড়ছে না শোনা, পিছনে কাপড় চাপা দিয়ে দাও শোনা। দেখো পুরো টিভিটাতে জল পড়েছে গো, এই দেখো প্লাস্টিক ভেদ করে জল ঢুকে টিভিতে পড়েছে। মানে পিছনটা কাপড় দিতে, আমার ওই নাইটিটা, ছেঁড়া নাইটিটা দিয়ে দাও। এ দেখো শোনা, এইখানে এইখানে একটা সাদা নাইটি আছে, এটা দিয়ে দাও ছেঁড়াটা, দেখছো? আস্তে আস্তে দেখো, ওই দিকে দেখো, ঠাকুরের পিছনের দিকে দেখো প্লাস্টিক দেওয়া আছে, তারপরেও টিভি পুরো ভিজে চাপ হয়ে গেল। এই করে আমার টিভিটা পুরো কয়েকবার নষ্ট হয়েছে। ওদিকে ওখানেও জল পড়ছে শোনা, ঠাকুরের ওখানেও সারা ঘর জলে জল। হঠাৎ বৃষ্টি পুরো একদম পুরো ই করে দিল। তুইও তো শুনে দিতে পারিস না যে বাবা কি বলছে। এই ব্যাগে জিনিসপত্র নামাবো, বাবানকে দাও, বাবানকে দাও। তোর ফোনে টর্চটা জ্বালা, টর্চটা জ্বালা, জ্বালিয়ে বার কর বাবার ব্যাগে কি আছে, সব ভিজে গেছে। ভিজে একটু বৃষ্টিটা কমেছে, ঝড়টা কমেছে, তো ভাবলাম ভিডিওটা একটু এডিট করি। এডিট না করে রাখলে সকালে হয় না। আর আমার না খুব গরম লাগে, আমি জানি না কেন। তো ওদের শীত করে, তো আমি বরকে বললাম আমি না ভিডিও এডিট করছি, আমার খুব গরম লাগছে। তো জল যেখানে যা গামলা বাটি পাতার উপর দিকে সব পাতা হয়েছে, আর আমার বর দেখো এই যে হাওয়া করে দিচ্ছে। বলো কিছু বলো, বউয়ের সেবা করে কেমন লাগছে বলো, বউয়ের সেবা করে কেমন লাগছে? বর মশাইয়ের এখন ঘুম পেয়ে গেছে ও। চলো আমি এডিটটা শেষ করি। তো বন্ধুরা হয়ে গেছে রুটি, আর নেই কারেন্ট, বুঝেছো? বৃষ্টি ঝড় হচ্ছে, ওই জন্য আর কিছু ভিডিও করিনি আর কি। তো তাওয়াটা অনেকটা গরম, দেখি তাওয়াটা এদিকে নাকি, আর তাওয়াটা কেউ হাত পা দিও না। এখন মুছে নেবো গ্যাস, বুঝেছো? আমাদের এমার্জেন্সিটা তো খুব ভালো না। আমার ভালো এমার্জেন্সিটা আমার বাপের বাড়িতে, মানে আমার মাকে বাবাকে দিয়েছিলাম। রাতে উঠে উঠে ওষুধ খেত, হাঁপানির টান ছিল, যেহেতু পাম্প ব্যবহার করতো, সেই জন্য রাতের বেলা উঠে উঠে ওষুধ খেত, সেই জন্য বাবাকে দিয়েছিলাম। কিন্তু বাবাকে দিলে কি হবে, ওই বাবা নিয়েছে, বাবা বলেছিল পরে দিয়ে দেবো, আর ফেরত দেয়নি। এখন বাবা নেই, এখন মা নেয়। এখন মা তো নেয় না, এখন মনে হয় ভাইদের সাথে যেহেতু থাকে, তো ভাইরা ব্যবহার করে মনে হয়। তো যাকে আর আনিনি, জীবনে ভগবান যদি দিন দেয় আমার ভালো হবে। তো খারাপ, এই এমার্জেন্সিটা আমার ভালো না, চার্জ থাকে না বেশিক্ষণ, মানে 1-8 ঘন্টা লাইটটা জ্বললেই নিভে যায়। আর ওই এমার্জেন্সিটা আমার অনেকক্ষণ, প্রায় 6-8-10 ঘন্টা আমার কন্টিনিউ জ্বলবে। যদি ফুলে না দাও, মানে অর্ধেক দিয়ে, অর্ধেক লাইট জ্বালাও, অনেকক্ষণ জ্বলবে। কিন্তু কি করা যাবে, দিয়েছি আর ফেরত আনিনি। এরকম দেওয়া অনেক জিনিসই আছে যেগুলো আমি ফেরত আনিনি। এখন হচ্ছে সব ভুলে গেছে, জীবনটাই হচ্ছে এরকম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কি করে ভিডিও করব, কারেন্ট নেই, কখন এমার্জেন্সিটাও নিভে যাবে। তো তখন মোবাইলের টর্চই ভরসা আর কি, আর মোবাইলেও তো তেমন চার্জ নেই। না জানতাম না এত ঝড় বৃষ্টি হবে। 1-1.5 ঘন্টা হয়ে গেছে এমার্জেন্সি জ্বলছে। ওই জন্য বরকে আর ছেলেকে বললাম তোমরা খেয়ে নাও, তখন গ্যাস ট্যাসগুলো মুছে নিই। তাই জন্য মুছে নিলাম, কালকে নিরামিষ আছে ওই জন্যে। তো চলো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো, সুস্থ থেকো।
পরের দিন আবার দেখা হচ্ছে। আর আজকে বন্যা থাকলে আমি আজ পাগল হয়ে যেতাম। যেমন ঝড় উঠেছিল তেমন বৃষ্টিতে সারা ঘর জল ভেসে, বড় বড় গামলা মামলা বাটি যা যেখানে যা পারা হয়েছে সব বসানো আছে। চলো, আগে ছিল গামলাটা নামাতে হবে নামাবে, আগে ছিল এইখানে নারকেল গাছ ছিল এই আলমারিটার এই জায়গাটায়। এই জায়গায় তোমাদের আগে দেখেছি, তখন আর ভিডিও করতাম না। এখনও যে আসে সেই বলে। তো যখন নারকেল গাছ ছিল তখন নারকেল গাছ দিয়ে জল বেয়ে পড়ে গোটা ঘর ভেসে যেত। আমি এরকম বৃষ্টির জলের উপর বসে রান্না করতাম, ঠিক আছে। এখন তো সে গাছটা নেই, কিন্তু তবু ঘর বসে গেছে না, যেন ঘরের চারিদিকে জল পড়ে ভেসে যাচ্ছে। তো চলো, সবাইকে টাটা, সব ভালো থেকো, সুস্থ থেকো। পরের দিন আবার দেখা হবে যদি থাকি পৃথিবীতে। তো